সাত সকালে শহরে ফের ইডি তৎপরতা। ক্যানিং স্ট্রিটে ইডি হানা, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে এই অভিযান। এনএস রোডের একটি বহুতলে ইডি হানা, একটি সংস্থার অফিসে তল্লাশিতে কেন্দ্রীয় এজেন্সি, মোতায়েন রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। কাকুরগাছির মণিকলা আবাসনেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ক্যানিং স্ট্রিট থেকে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, তোমার সঙ্গে কথা হচ্ছে সকাল থেকে, ঘড়ির কাঁটা এখন বলছে 10টা 2। যে ব্যক্তির অফিসে গেছেন ইডি আধিকারিকরা, তিনি কি সেখানে এসে পৌঁছেছেন? কথা হচ্ছে তার সঙ্গে? শুভজিৎ, দেখো, তিনি এখনো পর্যন্ত সেখানে এসে পৌঁছননি। তার পিয়ন এসছেন এবং তার পিয়ন আসা মাত্র এই যে অফিস 303 নম্বর যে অফিস, সেই 303 নম্বর অফিসের শাটার খুলে ইডির আধিকারিকেরা এই মুহূর্তে ভেতরে রয়েছেন। সেখানে তল্লাশির কাজ চলছে এবং ইডি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে দীর্ঘক্ষণ এই তল্লাশি চলবে। রাজেশ দোষী এই অফিসের মালিক, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যার বাড়ি ভবানীপুরের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষী কেন এসছে তার অফিসে ইডি হানা দিয়েছে? আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে রাজেশের দোষীর এই অফিসে হানা দেওয়ার মূল যেটা কারণ, যে আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে তদন্ত, সেই তদন্তের সূত্র খুঁজে বার করতে ইডি আধিকারিকেরা সাত সকালে এখানে হানা দিয়েছেন। শুধু এখানে নয়, ক্যানিং স্ট্রিট, কাকুরগাছি সহ শহরের একাধিক জায়গায় একযোগে ইডি আধিকারিকেরা কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। এবং যেটুকু এখনও স্পষ্ট নয়, তবে যেটুকু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সবকটির সঙ্গে কোথাও না কোথাও যোগসূত্র রয়েছে। কি যোগসূত্র রয়েছে? ইডি সূত্রে যেটা খবর, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্যের জন্য তারা কিন্তু এখানে হানা দিয়েছেন। বেশ নজর থাকবে, নজর রাখো। এদিকে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, 4 বছর পর ফের পুলিশ কর্তা হিসেবে কামব্যাক রাজীব কুমারের। একেবারে রাজ্য পুলিশের শীর্ষ পদে বসলেন। আর রাজীব কুমার ডিজিপি হতেই বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড়। নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত বিজেপির। রাজীবের নিয়োগের বিষয়ে তৃণমূলের অন্দরে আমরা কুণাল ঘোষ তাকেও এই নিয়ে মন্তব্য করতে শুনেছি। এই নিয়ে কথা বলবো সিজার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, 4 বছর পর এই যে রাজীব কুমার তার কামব্যাক কতটা বিতর্ক নতুন করে উস্কে গেল? কারণ আমরা দেখছি যে কুণাল ঘোষ তিনি একরকম মন্তব্য করছেন, আমরা দেখছি বাম বিজেপি তারাও চুপ করে বসে নেই। সব মিলিয়ে এখন পরিস্থিতি কোথায় দাঁড়ালো? রাজনৈতিক মহল কি বলছে? দেখো, রাজীব কুমার দীর্ঘ 4 বছর তিনি কার্যত অন্তরালে ছিলেন, সক্রিয় পুলিশিং এর বাইরে। মূলত সারদা কেলেঙ্কারিতে সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পর যখন তার বিরুদ্ধে সিবিআই গ্রেপ্তারি প্রস্তুতি দেয়, সেই সময় তিনি শীর্ষ আদালত থেকে অ্যান্টিসিপেটরি বেল পান এবং তারপর থেকে তিনি কিন্তু সমস্ত পুলিশিং এর যে জায়গা সেখান থেকে সরে যান। কিন্তু তারপরে 4 বছর পরে এই যে কামব্যাক অবশ্যই বিতর্ক তৈরি করেছে, কারণ সারদা কেলেঙ্কারির যে বিতর্ক তাকে কিন্তু পিছু ছাড়েনি এবং সেটা শাসক দলের অন্দরেও রাজীব কুমারকে নিয়ে যে ক্ষোভ রয়েছে সেটা কালকে কুণাল ঘোষের বক্তব্যে স্পষ্ট। খালি কুণাল ঘোষ নন, শাসক দলের একাধিক নেতা নেত্রী কর্মীরা তাদের সঙ্গে কিন্তু রাজীব কুমারের ব্যাপারে তাদের একটা শীতল মনোভাব রয়েছে। ঠিক একইভাবে রাজ্য পুলিশের কর্তাদের মধ্যেও একটা অংশ সঙ্গে রাজীব কুমারের সম্পর্ক কিন্তু অত্যন্ত শীতল। কিন্তু তার মধ্যেও কোন অঙ্কে রাজীব কুমার ডিজি হলেন, সেখানে দাঁড়িয়ে কোথাও আইপিএস মহলে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে সেটা সম্পূর্ণ রাজনৈতিক একটা সমীকরণের জায়গা থেকে রাজীব কুমারকে ডিজি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজের ইচ্ছে, মুখ্যমন্ত্রী খুব স্পেসিফিক্যালি রাজীব কুমারকেই ডিজি হিসেবে চেয়েছেন, যদিও আরো 5টা নাম ছিল, কিন্তু তারপরেও রাজীব কুমারকে আনার একটা রাজনৈতিক অঙ্ক রয়েছে। বেশ, ধন্যবাদ সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে রাজনৈতিক মহল কি বলছে, বিভিন্ন প্রতিক্রিয়া আমরা পেয়েছি, কে কি বলছেন শোনাবো। সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি প্রতিদান দিচ্ছেন। আমি সিবিআইকে বলবো, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন, নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব। উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না।
রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার তখন সিবিআই তদন্ত তার মুখোমুখি হতে হয়েছিল বলে মমতা ব্যানার্জি এসে রাস্তায় বসেছিলেন এবং তারপর সামাল দেওয়ার জন্য মোদিজিকে ধরেছিলেন যে ছেড়ে দিন। আসলে মোদিজি পছন্দ সেই অনুযায়ী ছেড়ে দিয়েছেন, মমতা ব্যানার্জিরও পছন্দ, দুজনের পছন্দ, অতএব রাজীব কুমার দুজনের পছন্দ, অতএব মনোজ মালব্য, এটা না বোঝার কোনো কারণ নেই, করেছেন। কিন্তু খেয়াল রাখবেন তদন্তের মুখোমুখি হলে তখন কার কাছে যাবেন হিসেবটা করে রাখবেন। এদিকে নজরে লোকসভা নির্বাচন, গোষ্ঠীদ্বন্দ্বের জীর্ণ উত্তর 24 পরগনায় আজ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেগঙ্গার চাকলা স্কুল মাঠে নেতাকর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মী সভার মধ্য দিয়েই কার্যত আজকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করেছে রাজনৈতিক মহলের একটা অংশ। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীপঙ্কর, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সময় উত্তর 24 পরগনায় সভা করছেন বা কর্মী সভা করছেন যখন আমরা দেখছি উত্তর 24 পরগনায় একজন বিধায়ক একজন সাংসদকে বলছেন ডিভোর্সি নেতা, সাংসদ বিধায়ককে বলছে শ্যামা পোকা, মানে একেবারে ব্যক্তি আক্রমণ। আবার এমন একটা সময় সভা করছেন যখন কয়েকদিন আগে এ রাজ্যে এসে সিএ বিতর্ক আরও একবার উস্কে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কোন কোন বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন, কি বলছে রাজনৈতিক মহল? দেখো, একদমই তাই। গোষ্ঠীকন্দল কিন্তু উত্তর 24 পরগনা জেলার তৃণমূলের প্রত্যেকটা ব্লকে ব্লকে রয়েছে। কিছুদিন আগে যেমন তুমি অর্জুন সিং শ্যামনাথের প্রসঙ্গ করলে, ঠিক একই সঙ্গে তোমায় মনে করিয়ে দেবো যে বারাসাত বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, তিনিও কিন্তু নারায়ণ গোস্বামী অশোকনগরের বিধায়ক তার বিরুদ্ধে বললেন। অর্থাৎ একের পর এক বিধায়ক অন্য বিধায়কের সঙ্গে বা সাংসদ বিধায়কদের সঙ্গে এরকমভাবে কিন্তু একের সঙ্গে আর একজনের বিরোধ রয়ে যাচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে বারবার লক্ষ্য করা যাচ্ছে গোষ্ঠীকন্দল সামনে আসছে। এক্ষেত্রে কিন্তু যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটি মনে করছে যে মুখ্যমন্ত্রী এই যে সভা, লোকসভায় আগের যে প্রচার, এই প্রচারে কিন্তু এসে মুখ্যমন্ত্রী এমন কিছু বার্তা দেবেন যে বার্তা থেকে উত্তর 24 পরগনা জেলার যে তৃণমূলের কর্মীরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তারা অনেক বেশি সংগঠিত হতে পারবেন। কারণ মনে রাখতে হবে উত্তর 24 পরগনা জেলাতে দুটো আসন কিন্তু লোকসভাতে গতবার হেরেছিল, যদিও অর্জুন সিং পরবর্তীতে তৃণমূলে চলে আসেন, কিন্তু দুটো আসন বিজেপির দখলে গেছিল। সেই দুটো আসন পুনরুদ্ধার করার একটা লক্ষ্য তৃণমূল কংগ্রেসের রয়েছে এবং সেই সঙ্গে যে যে জায়গাগুলোতে গোষ্ঠীকন্দল রয়েছে সেই গোষ্ঠীকন্দলগুলোকে মেটাতে হবে। বেশ নজর থাকবে দীপঙ্কর, যে দুটো আসনের কথা তুমি বললে, একটা আসন সেখানে এই মুহূর্তে আমরা দেখছি গোষ্ঠীকন্দল, আরেকটা আসন যেটা বনগা তনিষ্ঠা, নিঃসন্দেহে সেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। মতুয়াদের উদ্দেশ্যে কিন্তু অমিত শাহ বার্তা দিয়ে গেছেন যে সিএএ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিছু বলেন কিনা নজর থাকবে আমাদের। ঠিক তাই, আমাদের সেদিকে তো নজর থাকবে। কিন্তু যেটা বলছিলেন শুভজিৎ, যে গোষ্ঠীকন্দল সামনে আসছে আগামী শনিবার, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নৈহাটি উৎসবে যোগ দিতে যেতে পারেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সূত্রের খবর, সেখানে চায়ের আড্ডায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের দলের সব নেতা, বিধায়ক, সাংসদদের নিয়ে আলোচনা করতে পারেন সুব্রত বক্সী। দলীয় সংগঠনের শৃঙ্খলা নিয়ে কি তাহলে কড়া বার্তা দিতে পারেন তিনি? এটাই জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত। হ্যাঁ, একদমই। যে গোষ্ঠীদ্বন্দ্বে, যে গোষ্ঠীকন্দল, এই যে দলের মধ্যে বিশৃঙ্খলা, এইটা নিয়ে একটা বার্তা দিতে পারেন সুব্রত বক্সী। দেখো তনিষ্ঠা, আমাকে আগে বলে রাখি, 25শে ডিসেম্বর নৈহাটি উৎসবে সুব্রত বক্সী রাজ্য সভাপতি তৃণমূলে, তার আসার কথা ছিল, কিন্তু তার শারীরিক অবস্থা খারাপের জন্য তিনি আসতে পারেননি। তবে শনিবার দিন আসছেন এমনই দলীয় সূত্রে আমরা খবর পাচ্ছি। আর তার জন্য যারা ব্যারাকপুর শিল্পাঞ্চলের মন্ত্রী আছেন, বিধায়ক আছেন, সাংসদ আছেন, সবাইকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন সেখানে আসতে, এবং সেখানে এসে তিনি একটা চা চক্র করবেন বা একটা আলোচনা, ঘরোয়া আলোচনা, সেখানে একটা বার্তা দিতে চান যে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের শৃঙ্খলা মেনে চললে দলের যে শৃঙ্খলা সৈনিক, শৃঙ্খলা পরায়ণ সৈনিক, তাকে সম্মান দেবে দল, এমনটাই তিনি একটা বার্তা দিতে পারেন। এবং সেখানে উপস্থিত থাকার কথা আছে সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক সোমনাথ শ্যামল। তবে এই যে আজকে মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী যে আজকে চাকলায় আসছেন উত্তর 24 পরগনায়, সেখানের দিকেও কিন্তু তৃণমূল কর্মীরা তারা তাকিয়ে আছেন। ঠিক তাই, দলের কর্মীরা নজর রেখেছেন ঠিক তিনি কি বার্তা দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন, এবং সেটা তৃণমূল স্তর অব্দি, গ্রাউন্ড স্তর অব্দি পৌঁছয় কিনা, অবশ্যই আমাদের নজর থাকবে। সঙ্গে থাকো। আর এদিকে দিলীপ ঘোষ, তার প্রতিক্রিয়া এসেছে এই নিয়ে, কি বলছেন তিনি শোনাব। টিএমসিতে গন্ডগোল ঝগড়া কিছু নেই। আমি দেখেছি এসপি, ওখানকার ওসি টিএমসি ঝগড়া মেটাবার জন্য মিটিং করেন। আমাদের মেদিনীপুরে হয়েছে
এমএলএর বাড়িতে সমঝোতার জন্য ওসি বসলেন, সবাইকে নিয়ে এমন গণ্ডগোল তার বাড়ি ভেঙে দিয়ে চলে গেল পার্টির লোকেরে। এখানে তো আরও স্তরে। আর ব্যারাকপুরে ঝগড়া কবে ছিল না? অর্জুন সিং যখন টিএমসিতে ছিলেন তখনও তার সঙ্গে বাকিদের ঝগড়া ছিল। আমাদের পার্টিতে আসার পরে পুলিশ আর টিএমসির লোকেরা মিলে তার সঙ্গে মারপিট ঝগড়া করতো। উনি ফিরে যাওয়ার পরে সে একই জিনিস চলেছে। সেজন্য এর কোনো সমাধান নেই, এটাই চলবে আর এটাই রাজনীতি টিএমসির।